শেখ হাসিনার পতনের আগে সরকার বিরোধী মনোভাব তৈরির বিষয়টি ভারত জানত, তবে এ বিষয়ে ভারতের কিছুই করার ছিল না। গতকাল পররাষ্ট্র বিষয়ক পরামর্শক সভায় এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গেল আগস্টে ছাত্র জনতা বিক্ষোভে পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। অল্প দিনের আকস্মিক এই বিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে সম্প্রতি সামনে এসেছে এ ঘটনা আগে থেকেই জানত আওয়ামী লীগের অন্যতম মিত্র দেশ ভারত। দেশটির পররাষ্ট্র বিষয়ক পরামর্শক সভায় এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সে সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শেখ হাসিনার পতনের আগেই তার বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভের কথা জানা থাকলেও এ বিষয়ে হস্তক্ষেপ করা সম্ভব ছিল না ভারতের জন্য। জয়শঙ্করের বক্তব্যে উঠে আসে সার্ক প্রসঙ্গ। জানান, আলোচনার বাইরে নয় এই সংস্থাটি। আপাতত এই সংস্থাটি স্থগিত থাকলেও ভবিষ্যতে সার্ক সচল হতে পারে বলে দেশটির সংসদ সদস্যদের জানান তিনি। তবে আসন্ন বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেননি তিনি। ইউনূস প্রসঙ্গে কথা উঠলে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের কথা বলেন এই কূটনীতিক। এই সফরে চীনের সাথে একাধিক চুক্তি সইয়ের কথাও আছে। এ বিষয়ে জয়শঙ্কর বলেন, চীনের সাথে শত্রুতা নেই ভারতের, তবে দেশটিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে দিল্লি। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নানা বিষয়ে কথা বলেন জয়শঙ্কর। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। উপত্যকাটির প্রতি 50 জনে একজনের মৃত্যু হলো এই যুদ্ধে, আর আহত লক্ষাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মরদেহ। এদিকে নতুন করে শুরু হওয়া হামলায় একদিনে আরও অন্তত 35 জন মারা গেছে। এদের মধ্যে আছে হামাসের একজন সিনিয়র নেতাও। অর্ধলক্ষ মৃত্যু যে কোনো যুদ্ধে একটি ভয়ঙ্কর মাইলফলক। গাজার জন্য এই মৃত্যু সংখ্যা আরও করুণ, কেননা একটি প্রজন্ম ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধে। নিহতদের 17,000ই শিশু, আর বাকিদের মধ্যে আছে উল্লেখযোগ্য সংখ্যক নারী আর প্রবীণরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। 2023-এর 7 অক্টোবর যুদ্ধ শুরুর আগে উপত্যকাটির জনসংখ্যা ছিল 23 লাখের মতো। সে হিসেবে নিহত 50,000 মোট জনসংখ্যার 2.1%। অর্থাৎ এখন পর্যন্ত এই যুদ্ধে অঞ্চলটির প্রতি 50 জনের একজন নিহত হয়েছে। সেই সাথে শেষ হয়ে গেছে তাদের স্বপ্ন, প্রত্যাশা। রোববারও গাজার উত্তর ও দক্ষিণ কিংবা মধ্য অঞ্চলে ভোর থেকে শুরু হয় হামলা। দখলদার হামলায় তুফা এলাকায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। জেইতুন, বেইত লাহিয়া আর দেইর আল বালাতে প্রাণ গেছে বহু মানুষের। খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল বাদরাউল ও তার স্ত্রীর। নিজেদের তাঁবুতে নামাজ পড়ার সময় এই হামলার শিকার হন তারা। অনেক কষ্ট নিয়ে আজ শেষ বিদায় জানাতে এসেছি আল বারদাউইলকে। তবে শহীদ হয়েছেন তিনি। ফিলিস্তিনিরা তার কথা মনে রাখবে। যুদ্ধবিরতি চালিয়েছে ইসরায়েল। আইডিএফের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। 4 মাসের যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননে এটি আইডিএফের সবচেয়ে বড় হামলা। এর আগে ইসরায়েলের মেটুলা লক্ষ্য করে ছোড়া হয় 3টি ক্ষেপণাস্ত্র, যদিও তার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। মিলা খন্দকার, চ্যানেল 24। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ইসরায়েলের জনগণ। রক্তপাত বন্ধে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে রাজপথ দখলে নেয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেও। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা করা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতের প্রধানকে বরখাস্তের পর নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা দেশ। সরকারি নীতির বিরুদ্ধে জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল করছে হাজারো বিক্ষোভকারী। হামলার গোয়েন্দা তথ্য দিতে ভুল করায় বরখাস্ত হন গোয়েন্দা প্রধান। এই সিদ্ধান্তের পর টানা তৃতীয় দিনের মতো তেল আবিবে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।
ইসরায়েলের নতুন করে গাজায় হামলায় হামাসের হাতে 59 বন্দীর ভাগ্য এখন অনিশ্চিত। তেল আবিবের হাবিমা স্কোয়ারের বিক্ষোভকারীদের দাবি, হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে নতুন করে চুক্তি প্রয়োজন। বলেন, নেতানিয়াহু তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এটা খুবই হতাশাজনক এবং আমি জিম্মিদের নিয়ে খুবই চিন্তিত। তাদের দ্রুত ফিরিয়ে আনা উচিত। এর প্রতিবাদেই আমরা এখানে এসেছি। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হলো বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি 20 বছর ধরে দেশ এবং দেশের নাগরিকদের কথা ভাবছেন না। এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করায় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করতে শুরু করে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। এরপর তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পাঠানো হয় লুইজিয়ানার একটি কারাগারে। এরপরে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে $400 মিলিয়ন অনুদান প্রত্যাহার করে। কারণ হিসেবে বলা হয়, ইহুদি বিদ্বেষ সহ্য করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে ফিলিস্তিনিদের ওপর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে করা হচ্ছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও হয়েছে তীব্র প্রতিবাদ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রতিবাদ সমাবেশ করেছে মুসলমানরা। অবিলম্বে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বন্ধের দাবি তাদের। এছাড়াও স্পেন, প্যারিস, লন্ডন, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ সহ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে রাস্তায় নামে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। দুর্নীতির অভিযোগে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তুরস্ক। রাজধানী আঙ্কারা সহ বড় কয়েকটি শহরে হাজার হাজার মানুষ নেমেছেন রাজপথে। অনেকেই জানাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবি। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে আটক করা হয়েছে 450 জনকে। রাবার বুলেট, টিয়ার শেলের শব্দে প্রকম্পিত তুরস্কের রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর। রাজপথে হাজারো মানুষ। দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ। এর মধ্যেই রোববার দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ও ইউরোপীয় নেতারা। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অগণতান্ত্রিক হিসেবে দেখছে বিরোধীরা। এদিকে আদালতের নির্দেশের পর এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ইমামোগলু জানান, কোনোভাবেই এরদোয়ান সরকারের কাছে মাথা নত করবেন না। সেই সাথে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তিনি। বিক্ষোভকারীদের অনেকেই ইমামোগলুকে গ্রেপ্তারকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। কেউ কেউ তুলছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পদত্যাগের দাবি। আর বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে সরকার। ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখার পাশাপাশি জনসমাগমের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দেশ জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। এরদোয়ানের দাবি, দেশকে অস্থিতিশীল করতে সাধারণ মানুষকে রাজপথে নামতে উস্কানি দিচ্ছে রিপাবলিকান পিপলস পার্টি। গত 19 মার্চ দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে সহায়তা সহ একাধিক অভিযোগে মেয়র ইমামোগলুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তুরস্ক জুড়ে। রাখি জেসমিন, চ্যানেল 24। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর রোমের জেমেলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পোপ ফ্রান্সিস। গত 14 ফেব্রুয়ারি থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার হাসপাতাল ছাড়ার আগে জনসাধারণের সামনে উপস্থিত হন তিনি। এ সময় তাকে দেখতে ভিড় করেন ভক্ত অনুসারীরা। ভ্যাটিকানে ফিরে পোপকে অন্তত 2 মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় পোপের অবস্থা 2 বার সংকটাপন্ন হয়েছিল বলে জানিয়েছে তারা। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রকৃতির রক্ষায় সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে পালিত হলো আর্থ আওয়ার। এ সময় সব আলো নিভিয়ে ঘণ্টাব্যাপী অন্ধকার হয়ে যায় বিশ্বের বহু দেশ। শনিবার রাতে নিভিয়ে দেয়া হয় গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিসের বাতি। অস্ট্রেলিয়ায় নিভিয়ে দেয়া হয় অপেরা হাউসের অসংখ্য আলো। এ আয়োজনে অংশ নেয় ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ বহু দেশ। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেয় জাপান ও হংকংও। 2007 সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে এই আর্থ আওয়ার পালিত হয়ে আসছে। ইরান, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হলো হাজার বছরের পুরনো ও ঐতিহ্যবাহী উৎসব নওরোজ। নতুন দিনের সূচনা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় এই সংস্কৃতিকে, যা বহন করে বসন্তের আগমনী বার্তাও। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।